একটা ফ্রি হ্যান্ড রাইটিং সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করব। আসলে ফ্রি হ্যান্ড রাইটিং বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে একটা আনকমন জিনিস পরীক্ষায় আসলে, যেমন আনকমন প্যারাগ্রাফ, আনকমন লেটার, আনকমন অ্যাপ্লিকেশন বা আনকমন যাই আসুক, স্টোরি রাইটিং বা কম্পোজিশন, সেটা কিভাবে নিজের ভাষায় সাজিয়ে গুছিয়ে লেখা যায় সেটাই হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং। আমাদের অনেকেই অনেক পরামর্শ দিয়ে থাকেন যে একটা প্যারাগ্রাফ পড়লে সমস্ত প্যারাগ্রাফ লেখা যায়, একটা অ্যাপ্লিকেশন পড়লে সব অ্যাপ্লিকেশন করা যায়, একটা লেটার পড়লে সমস্ত লেটার লেখা যায়। আসলে এগুলো ভুয়া তথ্য, চটকদার বিজ্ঞাপন ছাড়া কিছু নাই। এভাবে লিখলে নাম্বার পাওয়া তো দূরের কথা, অন্যান্য নাম্বারও এক্সামিনাররা কেড়ে নিতে পারে। তাই ফ্রি হ্যান্ড রাইটিংকে লিখতে হলে অবশ্যই গ্রামার জানতে হবে, গ্রামার জেনে পড়তে হবে। তো ফ্রি হ্যান্ড রাইটিংয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে টেন্সটি, আজকে আমরা সেই টেন্স নিয়ে আলোচনা করব। আশা করি এরপর থেকে আর কোনো সমস্যা হবে না। এই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটা খুবই গুরুত্বপূর্ণ টেন্স। এই টেন্সটা যদি আমরা ভালোভাবে বুঝে আমাদের অ্যাপ্লাই করতে পারি, প্রয়োগ করতে পারি, তাহলে আমাদের আশা করা যায় ফ্রি হ্যান্ড রাইটিংয়ের 50% কভার হবে। আসুন আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স নিয়ে আজকে আলোচনা করি। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কাকে বলে? যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ হয় বা হয়ে থাকে বোঝায় তাকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বলে। চিনিবার নিয়ম: বাংলা বাক্যের ক্রিয়াপদের শেষে রস্বই, এ অন্তস্থা ইত্যাদি থাকে। যেমন কামাল বই পড়ে। এখন বাংলা বাক্যের ক্রিয়াপদটা কোথায় বসে? বাংলা বাক্যের ক্রিয়াপদ বাংলা বাক্যের শেষে বসে। যেমন কামাল বই পড়ে, এখানে পড়ে হচ্ছে ক্রিয়া, এখানে পড়ে এ রয়েছে। আমি কাজ করি, আমি কাজ করি, এখানে রস্বই রয়েছে। রিমা ভাত খায়, এখানে অন্তস্থা রয়েছে। গঠন প্রণালী সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। এখানে V1 বলতে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেমন আমরা একটা উদাহরণ দেখি, আমরা বিকালে বল খেলি। আমরা জানি যে বাংলা বাক্যের ভার্ব বসে আছে কোথায়? একেবারে শেষে বসে। আমরা বল খেলি, এখানে আমরা সাবজেক্ট এবং ভার্ব হচ্ছে খেলি, আর বাদ বাকি হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা বাক্যটা দেখি। যেমন আমরা, এখানে সাবজেক্ট, আমরা ইংলিশ উই, খেলার ইংলিশ উই প্লে বল, আমরা বল খেলি, এখানে বল হচ্ছে অবজেক্ট। ইন দ্য আফটারনুন, এটা হচ্ছে এক্সটেনশন বা অতিরিক্ত কিছু। কিন্তু সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের শেষে এস বাই এস যোগ করতে হয়। এখন আমাদের পার্সন সম্পর্কে একটা আইডিয়া নেওয়ার দরকার। সেটা হচ্ছে ফার্স্ট পারসন। আই উই আস এগুলো হচ্ছে, আই উই আস মাই এগুলো হচ্ছে ফার্স্ট পারসন। ইউ ইওর সেকেন্ড পারসন। থার্ড পারসন হচ্ছে হি শি ইট বা কারোর নাম বা কোনো কিছুর নাম, যেমন কামাল, রাইস, ম্যাঙ্গো ইত্যাদি। আমরা একটা উদাহরণ দিই, যেমন বিড়ালটি দুধ খায়, দি ক্যাট ড্রিঙ্কস মিল্ক। সে কঠোর পরিশ্রম করে, হি ওয়ার্কস হার্ড। এখন আমরা দেখব যে কোথায় কোথায় আমাদের ইএস যোগ করতে হয়। সাধারণত ভার্বের শেষের অক্ষরটা যদি ও সিএইচ বা ডাবল এস এক্স থাকলে ইএস যোগ করতে হয়। যেমন বাবা আমাকে পড়ায়, মাই ফাদার টিচেস মি, এখানে TCH রয়েছে, সুতরাং এর সাথে আমাদের ইএস যোগ করছে। মাই ফাদার, এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং এখানে কিন্তু মাই ফাদার টিচেস মি। আরেকটা উদাহরণ দেখি, যে অসৎ লোক দুধের সাথে পানি মিশায়। এখানে সাবজেক্ট হচ্ছে অসৎ লোক, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো এই হচ্ছে কি, এ ডিসঅনেস্ট ম্যান মিক্সেস ওয়াটার এ ডিসঅনেস্ট ম্যান মিক্সেস ওয়াটার উইথ মিল্ক, এখানে এক্স রয়েছে, সুতরাং এখানে ইএস যুক্ত করা হয়েছে। আমরা কিন্তু ভার্বের শেষে যদি ওয়াই থাকলে এবং তারপর যদি কনসোনান্ট থাকে তাহলে এস বাই এস যুক্ত করার সময় ওয়াই উঠে গিয়ে আইএস হবে। যেমন পাখিটি আকাশে ওড়ে, দি বার্ড ফ্লাই, এখানে ফ্লাই FLY ফ্লাই ওয়াইয়ের পূর্বে আমাদের এল কনসোনান্ট রয়েছে, সুতরাং এটা যেহেতু দি বার্ড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং ওয়াই উঠে গিয়ে এখানে আইএস হবে, দি বার্ড ফ্লাইস ইন দ্য স্কাই। আবার ভার্বের শেষে ওয়াই থাকলে এবং তার পূর্বে ভাওয়েল থাকলে শুধুমাত্র এস যোগ করতে হবে। ভাওয়েল কোনগুলো? AEIO, এই পাঁচটা হচ্ছে ভাওয়েল। যেমন লোকটি নিয়মিত নামাজ পড়ে, দি ম্যান সেজ ইস প্রেয়ার রেগুলারলি, এখানে সে
মানে প্রার্থনা করে। এখানে ওয়াইয়ের পূর্বে আমাদের ভায়োল রয়েছে, এই জন্য এখানে শুধুমাত্র এস যোগ করা হয়েছে। উপরের এই নিয়মগুলো ছাড়া আর সব ক্ষেত্রে শুধুমাত্র এস যোগ করতে হয়। যেমন বালিকাটি গান গায়, দি গার্ল সিংস এ সং, এখানে সিং গান গাওয়া, এখানে আমাদের উপরের কোনো নিয়মই পড়ছে না, সুতরাং এখানে শুধুমাত্র এস যোগ করতে হয়েছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ করতে হলে সাবজেক্টের পরে ডু নট অথবা ডাজ নট বসে। সাবজেক্ট যদি ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন হয় তবে সাবজেক্টের পর ডু নট বসে। আবার সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে সাবজেক্টের পর ডাজ নট বসে। যেমন আমি শাকসবজি পছন্দ করি না, আই ডু নট লাইক ভেজিটেবল, এখানে আই ফার্স্ট পারসন সুতরাং ডু নট বসেছে। সে বই পড়ে না, হি ডাজ নট রিড বুক, এখানে হি থার্ড পারসন সুতরাং ডাজ নট বসেছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে প্রশ্নবোধক করতে হলে সাবজেক্টের আগে ডু বা ডাজ বসে। যেমন ফার্স্ট পারসন ও সেকেন্ড পারসনের বেলায় ডু বসে, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের বেলায় সাবজেক্টের পূর্বে ডাজ বসে। এবং এক্ষেত্রে মূল ভার্বের শেষে এস বাই এস উঠে যায়। যেমন তুমি কি মাছ পছন্দ করো, ডু ইউ লাইক ফিশ, এখানে ইউ হচ্ছে সেকেন্ড পারসন সুতরাং তারপরে ডু বসে। সে কি চা খায়, ডাজ হি টেক টি, এখানে সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ডাজ হি টেক টি। সাধারণত টেক, এখানে টেক ড্রিঙ্ক না হয়ে টেক হলো কেন, কারণ হচ্ছে চা একমাত্র জিনিস যা গরমভাবে খাওয়া হয়, এই জন্য এখানে যদিও তরল পদার্থ কিন্তু এখানে টেক ব্যবহার করতে হবে, ড্রিঙ্ক ব্যবহার করলে হবে না, এই জন্য এখানে লেখা আছে ডাজ হি টেক টি। সাবজেক্ট নিজেই আসে অর্থাৎ বোঝাতে, অর্থাৎ যে সকল বাক্যের শেষের শব্দটি ভার্ব না হয়, যেমন তাহলে সাবজেক্টের পর নাম্বার ও পার্সন অনুসারে এম ইজ আর বসে। যেমন মানুষ মরণশীল, ম্যান ইজ মর্টাল, এখানে মরণশীল শেষের শব্দটি কিন্তু ভার্ব নয়, এটা অ্যাডজেক্টিভ। ম্যান ইজ মর্টাল, তারা খুব গরিব, এখানেও শেষের শব্দটি ভার্ব নয়, সুতরাং এখানে কি বলছে, দে আর ভেরি পোর। সাবজেক্টের কিছু আছে বোঝাতে সাবজেক্টের পর হ্যাভ অথবা হ্যাজ বসে। সাবজেক্ট যদি ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন হয় তবে তারপরে হ্যাভ বসে, এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সাবজেক্টের পর হ্যাজ বসে। যেমন আমার একটি গরু আছে, আই হ্যাভ এ কাউ, তার একটি ছাতা আছে, হি হ্যাজ অ্যান আমব্রেলা, এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার হ্যাজ বসেছে। সাবজেক্টের কিছু নাই বোঝাতে সাবজেক্টের পরে হ্যাভ নো অথবা হ্যাজ নো বসে। যেমন তার কোনো মোবাইল নেই, হি হ্যাজ নো মোবাইল, এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে হ্যাজ বসেছে। এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা নেই, আই হ্যাভ নো মানি অ্যাট দিস মোমেন্ট, এখানে আইটা ফার্স্ট পারসন বলে আয়ের পরে হ্যাভ বসেছে। সুতরাং আমরা দেখলাম, আমরা যদি এই নিয়মগুলো খুবভাবে ফলো করি তাহলে আমাদের যে কোনো প্রকার প্যারাগ্রাফ, যে কোনো প্রকার লেটার লেখা সম্ভব।